আল জাজিরার সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থায় ব্রিটিশ ব্যারিস্টারের সহায়তা নেয় হাসিনা সরকার, চায় মামলার পরামর্শ সানডে টাইমসের প্রতিবেদন। রাজধানীর মিরপুরের প্রশিকা মোড়ে বাটার শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে, জানা যায়নি সূত্রপাতের কারণ। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে চাঁদপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো, কাঙ্ক্ষিত সেবা ওষুধ না পেয়ে বিপাকে রোগীরা। খোলা থাকে না, ডাক্তাররা আমরা দেখি না ঠিক মতো, আসেও না। ওই মেডিকেল বন্ধ হয়, এই মেডিকেল আইলেও বন্ধ হয়। ঠাকুরগাঁয়ে কমছে না অটোরিকশার দৌরাত্ম্য, বেপরোয়া চালকদের কারণে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, শৃঙ্খলা ফেরানোর দাবি। সাধারণ মানুষ থেকে সকলেই কিন্তু এখানে হয়রানি হচ্ছে এবং প্রত্যেকটা দিন কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতেছে। যতগুলো আপনি অটো দেখতেছেন, এদের তো কোনো আপনাদের লাইসেন্স নাই, লাইসেন্সবিহীন গাড়ি। বরিশাল নগরী অপরাধের স্বর্গরাজ্য, চুরি ছিনতাই বাড়ায় আতঙ্কে নগরবাসী। 6 মাসে চুরির 57 মামলায় গ্রেফতার 45 জন। দীর্ঘ অপেক্ষার পর 90 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, প্রিয়জনকে কাছে পেয়ে আপ্লুত পরিবারের সদস্যরা। এবং বিপিএলে দুপুরে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। অপর ম্যাচে স্বাগতিক চিটাগং কিংসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে ব্রিটেনের সবচেয়ে খ্যাতিমান ব্যারিস্টারের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটিতে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটি প্রামাণ্যচিত্র প্রচারের পর এই সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার। ডেভিড বার্কম্যানকে মূল হোতা দাবি করে গ্রেফতারের পরিকল্পনাও ছিল তাদের। সানডে টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে ব্রিটেনের সবচেয়ে খ্যাতিমান ব্যারিস্টারদের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটিতে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটি প্রামাণ্যচিত্র প্রচারের পর এই সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার। ওই সাংবাদিককে গ্রেপ্তারের পরিকল্পনাও ছিল হাসিনা সরকারের। 2021 সালের 1 ফেব্রুয়ারি আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। ওই প্রামাণ্যচিত্র তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সম্প্রচারের পর শুধু ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছিল 1 কোটি বার। শুধু তাই নয়, প্রামাণ্যচিত্রটি সম্প্রচারের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার ভাইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। প্রচার হওয়া ওই প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কথা তুলে ধরা হয়। সম্প্রতি গণভবন থেকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের উদ্ধার করা একটি নথিতে ওই যোগাযোগের তথ্য বেরিয়ে এসছে। গণভবনে শেখ হাসিনার শোবার ঘরে জীর্ণ দশায় ছিল নথিটি। ওই নথির তথ্য অনুযায়ী 2021 সালের ফেব্রুয়ারিতে ডেসমন্ড ব্রাউনির সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজিও হয়েছিলেন ব্রাউনি। এরপর তিনি হাই কমিশনের কর্মকর্তাদের একজন আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরের কয়েক মাস ধরে দুজন শেখ হাসিনা সরকারকে নানা পরামর্শ দেন। যুক্তরাজ্যের ওই গণমাধ্যমের খবরে আরও জানানো হয়, তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকায় ডেভিড বার্গম্যানকে বাংলাদেশে গ্রেপ্তারের পরিকল্পনাও করেছিল তৎকালীন সরকার। সানডে টাইমস আরও জানায়, একটি ভার্চুয়াল বৈঠকে ব্রাউন তখন শেখ হাসিনা সরকারকে নির্দেশনা দেওয়ার জন্য একজন আইনজীবী নিয়োগের পরামর্শ দিয়েছিল। পরবর্তীতে যুক্তরাজ্য ভিত্তিক আইনজীবী জেরেমি ক্লার্ক উইলিয়ামের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ব্রাউন, যার সঙ্গে কয়েকদিন পর বাংলাদেশের কর্মকর্তারা সাক্ষাৎ করেন। নথি থেকে জানা যায়, বাংলাদেশি কর্মকর্তারা যুক্তরাজ্যে মানহানির মামলা দায়ের, এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে আলাদা মামলা করার বিষয়েও পরামর্শ চেয়েছিলেন। প্রচার হওয়া ওই প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কথা উঠে আসে। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই প্রতিবেদনের জেরে যুক্তরাষ্ট্র তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তথ্য ফাঁসকারী পরিবারের সদস্যদের খেসারত দিতে হয়। শুধু তাই নয়, প্রামাণ্যচিত্রটি মুক্তির পরপরই কাজের সঙ্গে যুক্ত সাংবাদিক জুলকার নাইন সায়ের খানের ভাইকে লোহার বার দিয়ে পেটানো হয়। কিছু লোক নিরাপত্তার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত
আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনায় নৃশংস বর্ণনা ও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। তিনি শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল রাত 1টায় যাত্রা করবেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। 4 দিনের এ সফরে বাংলাদেশের জন্য আলাদা করে বিশেষ সেগমেন্ট থাকবে বলে জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, যেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডায়ালগে অংশ নেবেন দেশি বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন জায়ান্ট কোম্পানির সিইওরা। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই হবে এ সফরের প্রধান উদ্দেশ্য। এই সফরটা হয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই সফরে একেবারেই প্রোটোকলের সাথে সম্পর্কিত যারা আছেন শুধুমাত্র তারা যাচ্ছেন, আর মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী উনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার সাথে সম্পর্কিত যারা আছেন তারা যাচ্ছেন। সবগুলো বিষয় বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে এবং কাউকে তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর করা হবে না। বাংলাদেশ সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করবেন এবং অবস্থানটা ব্যাখ্যা করে বিনিয়োগকারীদেরকে আহ্বান জানাবেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। রাজধানীর মিরপুর 6 নম্বরে প্রশিকা মোড়ে রোববার রাতে বাটার শোরুমে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় রাত 3:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এইচসিএলের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। তালাবদ্ধ শোরুম থেকে ধোঁয়া বেরোতে দেখে হতবাক পথচারী ও স্থানীয়রা পরক্ষণেই বুঝতে পারেন আগুন লেগেছে। পাশেই ভবন মালিকের বাসা, তাকে ডেকে আনতে আনতে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো বিল্ডিং। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন, যোগ দেয় ফায়ার সার্ভিসও। পথচারী মূলত এটা প্রথম দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, তারপর উনি খুব সম্ভবত বাড়িওয়ালাকে হয়তো বা ইনফর্ম করছেন। ফায়ার সার্ভিস আসতে অলমোস্ট মনে করেন যে আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগছে, এমন আধা ঘন্টা 40 মিনিট লাগছে, বাট এখান থেকে ফায়ার সার্ভিসের ডিস্টেন্স সর্বোচ্চ 5 মিনিট। শোরুম বন্ধ ছিল, শোরুম তো 10টা 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। উপরে তো আপনার দোতলায় রেস্টুরেন্ট আছে, তার উপরে 8টা রেস্টুরেন্ট আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে যোগ দেয় আরও 3টি ইউনিট। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় রাত 3:15টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়। অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, এবং গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাক পেতে হচ্ছিল। রাবার থেকে কার্বন মনোক্সাইড গ্যাস সৃষ্টি হয়, এই কারণে একটু অসুস্থ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার সে একটু সুস্থ হয়ে গেছে। আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারবো না, হয়তো বা বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা। ভবন মালিকের দাবি পূর্বশত্রুতার জেরে কেউ আগুন ধরিয়ে দিতে পারে। কিভাবে লাগছে সেটা বলতে পারবো না, এটা শর্ট সার্কিটও হতে পারে, কেউ লাগাইতেও পারে, কারণ আমাদের একটু ঝামেলা আছে বিল্ডিংটা নিয়ে, ভাই তো ঝামেলা আছে একটু। ভবনটির নিচতলায় বাটার শোরুম ও উপরে 2টি রেস্টুরেন্ট রয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার AMN নাসির উদ্দিন। সেখানে আছেন সহকর্মী শিউলি রায়, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিউলি, কার্যক্রম কি শুরু হয়েছে এবং হালনাগাদ কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, যেমনটা আপনি বলেছেন, আমি এই মুহূর্তে আছি সাভারে ইউনিয়ন পরিষদে এখানে, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন AMN নাসির উদ্দিন উপস্থিত হয়েছেন এবং ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি 2025 কিছুক্ষণের মধ্যে উনি এই উদ্বোধনী অনুষ্ঠানটি উদ্বোধনী করবেন। এবং এছাড়া গিয়ে এবং আজকে থেকে যে 20 জানুয়ারি থেকে যে কার্যক্রমটি শুরু হয়েছে সেই কার্যক্রমটি চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং বায়োমেট্রিক নিবন্ধন পদ্ধতি যেটি 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত কিন্তু কার্যক্রমটি হবে বায়োমেট্রিক পদ্ধতিতে। গতকাল নির্বাচন কমিশন ভবনে কিন্তু আপনার
ইউএনডিপির প্রতিনিধি হচ্ছে গিয়ে বাড়ি বাড়ি যে আজকে যে হালনাগাদ কর্মসূচি, সেই কর্মসূচির যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি কিন্তু হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেন এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ যে কর্মসূচি করা হবে, সেই হালনাগাদ কর্মসূচির জন্য কিন্তু হচ্ছে আপনার ল্যাপটপ এবং স্ক্যানার সহ 4300 ব্যাগ কিন্তু হস্তান্তর করা হয়। এবং এছাড়া হচ্ছে প্রধান নির্বাচন কমিশন উনি কিন্তু বলেছেন যে বিগত যে ভোটার হালনাগাদ হয়েছে, সেই ভোটার হালনাগাদ থেকে কিন্তু এই বছরে ভোটার হালনাগাদ হচ্ছে কিছুটা ঊর্ধ্বে গিয়েই হবে এবং আপনার যেই ভোটার হালনাগাদে যে ভুল ত্রুটিগুলি ছিল, সেই ভুল ত্রুটি এবং হচ্ছে যে যা ছিল সেই জিনিসগুলি থেকে হচ্ছে গিয়ে একটু আলাদা হতে পারে। কারণ হচ্ছে এবার নির্বাচন কমিশনদের প্রধান হচ্ছে গিয়ে লক্ষ্যই কিন্তু অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে গিয়ে জাতিকে উপহার দেওয়া। তো সেই উদ্দেশ্যকে আসলে কেন্দ্র করে হচ্ছে কি আজকে কিন্তু এই ভোটার হালনাগাদ কর্মসূচি হচ্ছে 2025 হচ্ছে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে এবং প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন কিন্তু কিছুক্ষণের মধ্যে এই উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তোয়া, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিউলি রায়। জনবল সংকট সহ নানা কারণে চিকিৎসা সেবা পাচ্ছেন না চাঁদপুর জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে আসা রোগীরা। কাঙ্ক্ষিত সেবা ও ঔষধ না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন অসহায় ও দরিদ্র লোকজন। সংকট দূর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে শিগগিরই সংশ্লিষ্ট প্রকল্প পাশ হলেই অবস্থার উন্নতি হবে। শরীফ আহমেদের রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। চাঁদপুরে ৮২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও একটিতেও নেই মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ শূন্য, অর্ধেকেরও বেশি। এতে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। ফলে কয়েকটি কেন্দ্র সপ্তাহে ৩ দিন বা তার অধিক সময় বন্ধ থাকছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে প্রান্তিক রোগীদের। নিয়মিত কেন্দ্রগুলো খোলা না থাকায় বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন। খোলা থাকে না, ডাক্তাররা আমরা দেখি না, ঠিক মতো আসেও না। ওই মেডিকেল বন্ধ হয়, এই মেডিকেল আইলেও বন্ধ হয়। আমরা গাড়ি চালাই, আমাদের গাড়িতে করে অনেক সময় অনেক মানুষ আসে, আইসা দেখে যে বন্ধ, আবার চলেও যায়। পর্যাপ্ত জনবল ও ঔষধ না থাকায় হিমশিম খেতে হচ্ছে বলে জানান পরিবার কল্যাণ পরিদর্শিকারা। নিয়োগ থাকলে দেখা যেত আমরা প্রত্যেকের সেকশনটা সামলাইতাম, আর এতে করে আমাদের সেবা কার্যক্রমটা আরো প্রগতিশীল হতো। জনবল না থাকাতে তো আমরা যতটুকু তাদেরকে সেবা দেওয়ার কথা, যতটা ধৈর্য ধরে দেওয়ার কথা, যতটুকু তাদেরকে দেওয়ার কথা ততটুকু দিতে পারতেছি না। পরিবার পরিকল্পনা বিভাগ একটি ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে জনবল নিয়োগ সহ আগামী 2-1 মাসের মধ্যে অপিপাস হলেই অবস্থার উন্নতি হবে বলে জানান এই কর্মকর্তা। একদিক দিয়ে কন্ট্রাসেপটিভসের স্বল্পতা, ওষুধের স্বল্পতা, রেজিস্টারের স্বল্পতা, প্লাস একজন 2-3টা ইউনিয়নে কাজ করার কারণে আমরা আমাদের সেবা প্রত্যাশীদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারতেছি না, খুবই হিমশিম খাচ্ছি। হয়তো আগামী 2-1 মাসের মধ্যে যদি ওপিগুলা পাস হয় তাহলে ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হবে। প্রান্তিক জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁওয়ে বেরিয়ে চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৈরত্য। বেপরোয়া চলাচলের কারণে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একই সঙ্গে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শাকিল আহমেদের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় প্রতিদিন চলাচল করে ব্যাটারি চালিত প্রায় 10,000 অটোরিকশা। তবে সড়কে চলাচলের ট্রেড লাইসেন্স রয়েছে মাত্র 2,000-এর। অবশিষ্ট 8,000 অটোরিকশাই চলাচল করে অবৈধভাবে। এসব যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়কে যত্রতত্র পার্কিং এর কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিক জীবন। ট্রাফিক আইন না মানা ও সচেতনতার অভাবে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন অনেকেই। যানজট নিরসনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা জনসাধারণের। হয়তো অটো চালিত অটোরিকশা কিন্তু দিনে দিন বেড়ে যাচ্ছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষ থেকে সকলেই কিন্তু এখানে হয়রানি হচ্ছে এবং প্রত্যেকটা দিন কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতেছে। ছোট বাচ্চাগুলো
আন্ডার 80 তারাই অটো বেশি ড্রাইভ করে। যদি এই বিষয়গুলো প্রশাসন দেখতো অবশ্যই আমরা যারা পথে চলাচল করি আমাদের জন্য ভালো। যতগুলো আপনি অটো দেখতেছেন এদের তো কোনো আপনাদের লাইসেন্স নাই, লাইসেন্সবিহীন গাড়ি। যে পরিমাণ এরা মানে একটা যখন আমরা মার্কেটে যাব, মার্কেটে বের হওয়ার পরেও সামনে আপনার অটো দাঁড়া থাকতেছে, মানে অনেক সমস্যা। অটোগুলো যেহেতু রাস্তার মাঝখানেই দাঁড়া করাচ্ছে তারা, এই অটোগুলোকে সরাতে দেখা যায় যে সরু রাস্তা আমাদের রাস্তাটা জ্যাম হয়ে যায়। এদিকে পৌর এলাকায় যানজট নিরসনে নানা উদ্যোগের কথা জানান প্রশাসক। অনুমোদনহীন যে গাড়িগুলো আছে সেগুলো যাতে যথাযথ পৌরসভার ভিতরে চলতে না পারে তার জন্য আমরা ধাপে ধাপে পদক্ষেপ নিয়ে এই একটা সহনীয় পর্যায়ে আমরা শহরটাকে পৌরসভাটাকে রাখার চেষ্টা করছি। প্রশাসনের কার্যকর উদ্যোগে দূর হবে যানজট, শৃঙ্খলায় আসবে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল, এমনটাই প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি এবং কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। তো আপনাকে ধন্যবাদ। আমি সীমান্তে সকাল থেকে খোঁজ খবর রাখছিলাম, সীমান্তের মানুষজনের সঙ্গে কথা বলেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি, আমি বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যে বিষয়টি বলেছে আগের মতোই কিন্তু এখন আজকে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে কৃষকদের মধ্যে কিন্তু বরাবরই একটি সংখ্যা থেকে যাচ্ছে। কৃষকরা কিন্তু যে মাঠে তাদের ক্ষেত আছে, ফসল আছে, সে ফসল কাটতে তারা বা ফসলে পরিচর্যা করতে তারা মাঠে যেতে পারছে না। তবে বিজিবি আশ্বস্ত করছে কোনো শঙ্কা নেই, বিজিবি কিন্তু সার্বিক নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশি কৃষকদের। এবং আমরা দেখেছি কি গ্রামের যে প্রবেশ পথগুলো আছে সে প্রবেশ পথগুলোতে কোনো বহিরাগত মানুষ, সাধারণ জনগণ যেন সীমান্তে প্রবেশ করতে না পারে সে বিষয়ে তারা কিন্তু নজরদারি বাড়িয়েছে। এবং সীমান্তে কাঁটাতারের আশপাশে কিন্তু যে বাংলাদেশি ভূখণ্ডে বিজিবি সদস্যরা কিন্তু কড়া নজরদারি অব্যাহত রেখেছে। আমি কথা বলেছিলাম 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন কি যে গত শনিবার যে সহিংস ঘটনা ঘটিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং তাদের নাগরিকরা, সেই সহিংসতার পর কিন্তু ফ্ল্যাগ মিটিং এর পরে কিন্তু পরিস্থিতি পর্যায়ক্রমে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। আজকে তারা বলছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয়রা বলছেন কি যে যেহেতু প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু ভারতীয় নাগরিকরা অস্ত্র নিয়ে বাংলাদেশি নাগরিকদের উপর হামলা চালায়, এতে কিন্তু প্রত্যক্ষ মদত দিচ্ছে বিএসএফ সদস্যরা। বিএসএফ সদস্যরা যেহেতু সার্বক্ষণিক একেবারে বাংলাদেশের লাগোয়া সীমান্ত অবস্থান নিয়েছে এবং ভারতীয় নাগরিকরা কিন্তু আশপাশে ঘোরাফেরা করছে প্রায় সময়তে, এজন্য কিন্তু আতঙ্ক বা হামলার সংখ্যা কিন্তু তারা উড়িয়ে দিচ্ছে না। কৃষকরা বলছেন গত শনিবার কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভূখণ্ডে ঢুকে কিন্তু ভারতীয়রা প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করেছে, তাজা তাজা তারা আম গাছ কেটে ফেলেছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তোয়া, আপনাকে ধন্যবাদ। গেল শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং এই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। বরিশাল মেট্রোপলিটন এলাকায় বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে এবং দোকানপাট তো আছেই, চোরের হাত থেকে বাদ যায়নি ড্রেনের স্ল্যাবের লোহার ঢাকনা। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে নগরবাসী। চুরি প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়ার কথাও জানায় পুলিশ। শাকিল মাহমুদের রিপোর্ট। সিসি ক্যামেরায় দেখা যায় বরিশাল নগরীর নতুন বাজার এলাকার একটি দোকান থেকে মোবাইল চুরি করে পালাচ্ছে চোর। ঘটনার 2 মাস কেটে গেলেও এখনো চোরকে ধরতে পারেনি পুলিশ। চুরির হাত থেকে বাদ যায়নি ড্রেনের স্ল্যাবের লোহার ঢাকনাও। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কিছু জায়গায় দুর্ঘটনা এড়াতে স্থানীয়ভাবে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। এছাড়া চুরি বাড়ায় আতঙ্কিত নগরবাসী। এটা তুলে নেওয়াটা খুবই সহজ ব্যাপার, যে কোনো সময় নিয়ে যাত। পুলিশ প্রশাসন নির্বিকার, তারা তো কোনোদিন আসেও নাই। যে হারে চুরি আরম্ভ হয়েছে এতে নিজের নিরাপত্তার সাথে মানে দোকানপাটের নিরাপত্তা খুব কম। প্রায় দেখা যাচ্ছে চুরি হচ্ছে, তো পাহারা দিয়েও হয়তো কাজ হইতেছে না। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে বরিশাল নগরী জুড়ে পুলিশের নজরদারিতে ব্যবহৃত 230টি ক্যামেরার মধ্যে 120টি সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। সম্প্রতি নতুন করে 120টি সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ।
সচেতন মহল বলছে একটি সংঘবদ্ধ চক্র নগরী জুড়ে অপরাধ ও চুরি করাতে পুলিশের সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। এই ক্ষেত্রে তারা যেই কাজটাগুলি করতেছে তাদেরকে যেন চিহ্নিত না করতে পারে, সেই জন্য যে সকল জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরাগুলি রাস্তা সড়কের এখানে দেওয়া আছে সেগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে খুব কৌশলে। গডফাদার আছে যে তাদেরকে এরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে, এদেরকে যদি না ধরে শুধু এই যারা চুরি করে বেড়ায় মাঠে তাদেরকে ধরলেই এটা সম্পন্ন হবে না। এরই মধ্যে চুরির সাথে জড়িত কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। চুরি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয়ার কথাও জানায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এখন আমাদের সিসি ক্যামেরাগুলো আবার পুরোপুরি অ্যাক্টিভ। এখন ইনশাল্লাহ আমি আশাবাদী যে আবার এটা চুরি কমে যাবে। এবং এখন আমি সবাইকেই বলবো যে চুরির কোনো ঘটনা ঘটলে আমাদের কাছে অভিযোগ দিতে এবং মামলা করতে। তাইলে আমরা আমাদের সিসি ক্যামেরা যেহেতু আছে, আমরা এটা সাহায্য নিয়ে আমরা এই চোরের যারা চুরি করছে সিন্ডিকেট হোক বা ইন্ডিভিজুয়াল হোক সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। গেল 5 আগস্ট থেকে এখন পর্যন্ত নগরীতে চুরির ঘটনায় মামলা হয়েছে 57টি, গ্রেফতার হয়েছেন 45 জন। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হয় দুর্ভোগ। আগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। সবশেষ মেয়াদ শেষ হওয়ার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার 3 ইউনিয়নের মানুষের দুর্দশা আরও বেড়েছে। ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র এবং নতুন বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে অভিভাবকরা সমস্যায় পড়েছেন। জনপ্রতিনিধি বা প্রশাসক নিয়োগ না দেওয়ায় সেবা প্রার্থীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। এটা বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার 1 নম্বর সদর ইউনিয়ন পরিষদের সাম্প্রতিক চিত্র। নারী পুরুষের দীর্ঘ লাইন, সবাই এক রুম থেকে অন্য রুমে ছুটছেন ফাইল নিয়ে, কিন্তু সেবা পাচ্ছেন না কেউ। এমন চিত্র উপজেলা ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদেরও। 10 ডিসেম্বর এই 3 ইউনিয়নের জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়। স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসন, প্রশাসক ও সদস্য নিয়োগের জন্য প্রস্তাবনা পাঠিয়েছে। 1 মাস পার হলেও প্রশাসন নিয়োগ হয়নি, যার কারণে দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। দ্রুত এখানে যদি প্রশাসন নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের জনগণের জন্য এবং সবার জন্য ভালো হবে। এখন যদি ইউনিয়ন পরিষদের বেহাল দশা হয়, চেয়ারম্যান সার্টিফিকেট বলেন, জন্ম নিবন্ধন বলেন, আপনি প্রত্যয়ন বলেন ইত্যাদি, সেবাটা কে দিবে? মেম্বারদের যদি আবার যদি বহাল রাখা যদি বহাল রাখা হয় তাহলে আমি মনে করি গ্রাহকরা আমরা যারা কাস্টমার আছে, আমরা যারা দোকানদার শিকার হচ্ছি, আমরা আসলে দোকানদার শিকার হব না। আগে মেম্বার চেয়ারম্যান আসছিল, তো এখন ইতারা বাতুলই বলে হর প্রশাসন বইব হইয়া, তো আর আজি প্রশাসন নবইয়ের আর হাত ধরি না পারিস। 20 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া হালনাগাদ ভোটার তালিকা এবং নতুন বছরের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির কাগজপত্র যেমন জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, মৃত্যু সনদ প্রয়োজন, তবে পরিষদ থেকে এসব সরবরাহ করা যাচ্ছে না। পরিষদের সংশ্লিষ্টরা দাপ্তরিক কাজ চালালেও চাহিদা মতো সেবা দিতে পারছেন না। বিষয়টি জেলা প্রশাসন সহ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন। সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত আপনার প্রশাসক অথবা মেম্বারের দায়িত্ব কারা পালন করবে এরকম কোনো দেওয়া হয়নি। তো জনগণ অনেক ভোগান্তিতে আছে, প্রতিদিন এখানে শয়ে শয়ে লোক আসে। সীমান্তবর্তী উপজেলার 3 ইউনিয়ন পরিষদের এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।